আজ ছেলে নতুন ফ্ল্যাটের চাবি দিয়ে বলল, মা, এই বাড়িতে আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব। আমি চমকে উঠে বললাম, কি বলছিস? সে চাবিটা আমার হাতে রেখে বলল, আমি এই ফ্ল্যাট কিনেছি আমাদের জন্য। আমার আর তোমার জন্য। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার 2 হাত ধরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি মা। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। নতুন ফ্ল্যাটের চাবির ঠান্ডা স্পর্শ আমার হাতের তালুতে অনুভব করলাম। সে বলল, এই বাড়িতে আমরা নতুন জীবন শুরু করব। কেউ আমাদের চিনবে না। আমি বললাম, তুই কি করেছিস? সে আমার কপালে হাত রেখে বলল, আমি তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করেছি। ফ্ল্যাটের ছবি দেখিয়ে সে বলল, দেখো কত সুন্দর। বেডরুমটা তোমার পছন্দের রঙে করিয়েছি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কানের কাছে এসে বলল, মা, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ঠিক হবে না। কিন্তু সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, সব ঠিক হবে মা। আমি তোমাকে খুশি রাখব। চাবির রিং আমার হাতে ঝনঝন শব্দ করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা শর্মা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব শর্মা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিষেক আর রিয়া। অভিষেক 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমাদের পরিবারের একটা অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা। শুরুতে যা মনে হয়েছিল আসলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু এই গল্পের মধ্যে এমন সব রহস্য আছে যা আপনাদের চমকে দেবে। সেদিন সকালে অভিষেক যখন নতুন ফ্ল্যাটের কথা বলল, আমি প্রথমে তার কথাগুলো ভুল বুঝেছিলাম। আসলে সে যা বোঝাতে চেয়েছিল সেটা ছিল অন্য কিছু। কিন্তু তার কথা বলার ধরনটা এমন ছিল যে আমার মনে ভয় ধরে গিয়েছিল। 3 সপ্তাহ আগের কথা। অভিষেক তখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল একটা বিশেষ কোম্পানিতে, যাদের অফিস শহরের একেবারে কেন্দ্রে। সে ফিরে এসে বলল যে ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। কিন্তু যেদিন রেজাল্ট এল সেদিন অভিষেকের চেহারায় একটা অদ্ভুত অভিব্যক্তি দেখলাম। সে খুশি, কিন্তু সাথে একটা চিন্তার ছাপও আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? অভিষেক বলল, মা, চাকরিটা পেয়েছি। কিন্তু একটা শর্ত আছে গু। আমি বললাম, কি শর্ত? সে বলল, আমাকে কোম্পানির একটা বিশেষ প্রজেক্টে কাজ করতে হবে। এটা একটা গোপনীয় প্রজেক্ট। আর এর জন্য আমাকে একটা বিশেষ জায়গায় থাকতে হবে গি। আমি ভাবলাম এটা হয়তো কোনো আবাসিক প্রজেক্ট। অনেক কোম্পানিই তাদের কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করে। কিন্তু অভিষেক যখন বিস্তারিত বলল তখন আমার মনে সন্দেহ জাগল। সে বলল, মা, প্রজেক্টটা এমন যে আমি একা থাকতে পারব না। আমার সাথে পরিবারের কেউ থাকতে হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কেন? অভিষেক বলল, এটা একটা সামাজিক গবেষণা প্রজেক্ট। তারা দেখতে চায় কিভাবে বিভিন্ন পরিবার বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয়া গু। এরপর যা ঘটল সেটাই আমাদের পরিবারের জীবনে একটা বড় অ্যাডভেঞ্চার নিয়ে এল। অভিষেকের কোম্পানির পক্ষ থেকে একজন লোক এসেছিল আমাদের বাড়িতে। তার নাম ছিল জনাব মিত্র। খুবই ভদ্র মানুষ, কিন্তু তার চোখের মধ্যে একটা গভীরতা ছিল যেটা আমার একটু অস্বস্তি লাগছিল। জনাব মিত্র আমাদের বিস্তারিত বুঝিয়ে বললেন যে এই প্রজেক্টটা কি। তিনি বললেন, আমরা একটা বিশেষ গবেষণা করছি। আমাদের দেখতে হবে যে আধুনিক পরিবারগুলো কিভাবে নতুন পরিবেশে মানিয়ে নেয়া। অভিষেক আমাদের এই প্রজেক্টের জন্য নিখুঁত ক্যান্ডিডেটকে। রাজীব জিজ্ঞেস করল, এই প্রজেক্টে আমাদের কি করতে হবে? জনাব মিত্র বললেন, আপনাদের শুধু একটা নতুন পরিবেশে থাকতে হবে। আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। আমরা পর্যবেক্ষণ করব কিভাবে আপনারা নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছেন গু। কথা শুনতে সহজ লাগছিল, কিন্তু আমার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। রিয়া জিজ্ঞেস করল, আমার স্কুল কি হবে? জনাব মিত্র বললেন, চিন্তার কোনো কারণ নেই। নতুন জায়গায় আপনার জন্য একটা ভালো স্কুলের ব্যবস্থা আছে গি। সেই রাতে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। রাজীব বলল, অভিষেকের ভবিষ্যতের জন্য এটা ভালো সুযোগ হতে পারে। আমিও একমত হলাম। কিন্তু একটা কথা বলি, মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ছিল। পরের দিন জনাব মিত্র আবার এলেন। এবার তিনি একটা গাড়ি নিয়ে এসেছিলেন। তিনি বললেন, আজকে আপনাদের নতুন বাড়ি দেখাতে নিয়ে যাব। আমরা সবাই গাড়িতে উঠলাম। শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে একটা এলাকায় আমাদের নিয়ে গেলেন। জায়গাটা খুবই সুন্দর।
চারপাশে সবুজ গাছপালা, পরিষ্কার রাস্তা, সব কিছুই ঝকঝকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, এই এলাকায় বাড়িগুলো একটু দূরত্বে। মানে প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগের সুযোগ নেই। নতুন বাড়িটা দেখে আমার মুখ হা হয়ে গেল। এত সুন্দর! পুরো বাড়িটা আধুনিক স্থাপত্যে তৈরি। 3টা বেডরুম, 2টা বাথরুম, একটা বড় বসার ঘর, আধুনিক রান্নাঘর আর একটা ছোট্ট বাগান। সব কিছুই পরিপাটি। জনাব মিত্র বললেন, এই বাড়িতে আপনাদের সব ধরনের সুবিধা আছে। ইন্টারনেট, কেবল টিভি, সব আধুনিক যন্ত্রপাতি। খুঁড়িয়া উৎসাহিত হয়ে বলল, ওয়াও! আমার রুমটা কোনটা? জনাব মিত্র তাকে একটা সুন্দর রুম দেখালেন যেটায় পড়ার টেবিল, আলমারি, সব কিছুই আছে। সেদিনই আমরা এই নতুন বাড়িতে উঠে এলাম। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল। অভিষেক তার নতুন চাকরিতে যোগ দিল। রিয়া নতুন স্কুলে ভর্তি হল। রাজীব তার অফিসে যাতায়াত করতে একটু বেশি সময় লাগছিল, কিন্তু সে কোনো অভিযোগ করেনি। কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। মাঝে মাঝে মনে হতো কেউ যেন আমাদের দেখছে, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেতাম না। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন জানালা দিয়ে দেখছে। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই। শুধু একটা কালো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। রিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল, মা, আমার ক্লাস টিচার আমাকে অদ্ভুত কিছু প্রশ্ন করেছেন। আমি জিজ্ঞেস করলাম, কী রকম প্রশ্ন? রিয়া বলল, তিনি জানতে চেয়েছেন আমরা এই বাড়িতে কেমন আছি, বাবা মা খুশি কিনা, এসব। এই কথা শুনে আমার মনের মধ্যে সন্দেহ আরও বেড়ে গেল। আমি রাজীবের সাথে কথা বললাম। রাজীবও বলল যে তার অফিসে একজন সহকর্মী তাকে অদ্ভুত প্রশ্ন করেছে। তোমাদের নতুন বাড়িতে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে তো? এসব। আমি অভিষেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে যেন একটু এড়িয়ে চলছে। সে বলল, মা, চাকরিতে খুব চাপ। আমি ঠিকমতো কথা বলতে পারছি না। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে কোনো একটা শব্দ হচ্ছিল। আমি জানালা দিয়ে দেখলাম, আমাদের বাড়ির সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। কয়েকজন লোক কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আমি রাজীবকে ডাকলাম। আমরা দুজনে দেখলাম, কিন্তু ভালো করে বুঝতে পারলাম না তারা কি করছে। পরের দিন সকালে আমি জনাব মিত্রকে ফোন করলাম। তিনি বললেন, ওটা কিছু না, আমাদের প্রযুক্তিগত কিছু কাজ। আপনারা চিন্তা করবেন না। কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছিল না। আমি ঠিক করলাম যে নিজেই তদন্ত করব। সেদিন সবাই বাইরে চলে যাওয়ার পর আমি বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। আমি দেখতে পেলাম যে আমাদের বাড়ির বিভিন্ন জায়গা ছোট ছোট ক্যামেরা লাগানো আছে। এমনকি বাড়ির ভেতরেও। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি তাড়াতাড়ি রাজীবকে ফোন করলাম। এক্ষুনি বাড়িতে এসো, জরুরি। রাজীব অফিস থেকে ছুটে এল। আমি তাকে ক্যামেরাগুলো দেখালাম। রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজীব বলল, এটা কি হচ্ছে? আমরা কি কোনো এক্সপেরিমেন্টের ইঁদুর? আমি বললাম, মনে হচ্ছে তাই। সেদিন সন্ধ্যায় অভিষেক বাড়ি ফিরলে আমরা তাকে সব কিছু বললাম। অভিষেক প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু যখন আমরা ক্যামেরাগুলো দেখালাম তখন সে ভেঙে পড়ল। অভিষেক কান্নাভেজা গলায় বলল, মা, আমি জানতাম না এটা এত বড় ব্যাপার। আমি ভেবেছিলাম শুধু একটা সামাজিক গবেষণা। আমি জিজ্ঞেস করলাম, আসলে কি হচ্ছে? অভিষেক বলল, আমার কোম্পানি আসলে একটা রিসার্চ কোম্পানি। তারা বিভিন্ন পরিবারের উপর পর্যবেক্ষণ চালা, দেখে যে কিভাবে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে রিয়েক্ট করে। এটা একটা মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের গবেষণা। রাজীব রেগে গিয়ে বলল, এটা তো সম্পূর্ণ অনৈতিক। আমাদের সম্মতি ছাড়া আমাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিষেক বলল, আমি সব ছেড়ে দিতে চাই, কিন্তু তারা বলেছে যদি আমি প্রজেক্ট ছেড়ে দিই তাহলে আমাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হবে। আমি বললাম, কত টাকা? অভিষেক বলল, 50 লক্ষ টাকা। আমাদের পুরো পরিবারের এত টাকা নেই। সেই রাতে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। কিন্তু কিভাবে? পরের দিন আমি গোপনে একজন আইনজীবীর সাথে দেখা করলাম। তিনি আমাদের পুরো অবস্থা শুনে বললেন যে এটা সম্পূর্ণ বেআইনি। তিনি বললেন, আপনাদের সম্মতি ছাড়া পর্যবেক্ষণ করা যায় না। এটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। আইনজীবী আমাদের পরামর্শ দিলেন যে আমরা প্রমাণ সংগ্রহ করি। তিনি বললেন, যদি আপনারা যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে পারেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারব। আমি বাড়িতে ফিরে রাজীব আর অভিষেকের সাথে কথা বললাম।
আমরা ঠিক করলাম যে আমরা গোপনে প্রমাণ সংগ্রহ করব। আমি একটা ছোট্ট ক্যামেরা কিনলাম। আমরা শুরু করলাম তাদের গতিবিধি রেকর্ড করতে। কারা আসে, কখন আসে, কি করে। এক সপ্তাহ পর্যবেক্ষণের পর আমরা দেখলাম যে প্রতিদিন রাতে কয়েকজন লোক এসে আমাদের বাড়ির চারপাশে কিছু যন্ত্রপাতি চেক করে যায়। তারা ক্যামেরার মেমরি কার্ড পরিবর্তন করে, এমনকি আমাদের ফোনের কথাবার্তাও শুনে। একদিন আমি একটা কৌশল করলাম। আমি জোরে জোরে রাজীবের সাথে কথা বললাম যে আমরা আগামীকাল শহরে যাব আত্মীয়দের বাড়িতে। আসলে আমরা যাইনি। আমরা বাড়ির ভেতরেই লুকিয়েছিলাম। সেদিন রাতে আমরা দেখলাম যে ৫ জন লোক এসে আমাদের বাড়িতে ঢুকল। তারা আমাদের ব্যক্তিগত জিনিসপত্র ঘেঁটে দেখল, আমাদের কম্পিউটার খুলে দেখল, এমনকি আমাদের কাপড়চোপের আলমারিও তল্লাশি করল। আমরা সব কিছু ভিডিও করলাম। এবার আমাদের হাতে যথেষ্ট প্রমাণ। পরের দিন আমরা আইনজীবীর কাছে গেলাম। তিনি আমাদের প্রমাণগুলো দেখে বললেন, এটা খুবই শক্তিশালী প্রমাণ। আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারি। কিন্তু আইনজীবী আরও একটা পরামর্শ দিলেন। তিনি বললেন, মামলা করতে অনেক সময় লাগবে। আপনারা চাইলে আমি তাদের সাথে সরাসরি কথা বলে দেখতে পারি। আমরা সেই পরামর্শ মেনে নিলাম। আইনজীবী জনাব মিত্রকে ফোন করে একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন। 2 দিন পর আমরা সবাই মিলে জনাব মিত্রের অফিসে গেলাম। আইনজীবী আমাদের প্রমাণগুলো তাদের দেখালেন। জনাব মিত্রের মুখ দেখার মতো ছিল। জনাব মিত্র বললেন, এটা একটা ভুল বোঝাবুঝি। আমরা কোনো অন্যায় করিনি। গিয়ে আইনজীবী বললেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন একটা বড় অপরাধ। আপনারা এই পরিবারের উপর অবৈধ পর্যবেক্ষণ চালিয়েছেন। প্রায় 2 ঘণ্টা আলোচনার পর জনাব মিত্র বললেন, ঠিক আছে, আমরা এই প্রজেক্ট বন্ধ করে দিচ্ছি। অভিষেককে কোনো জরিমানা দিতে হবে না, আর আপনাদের সব ক্ষতিপূরণ দেওয়া হবে। আইনজীবী বললেন, শুধু তাই নয়, আপনাদের কোম্পানি একটা লিখিত স্বীকারোক্তি দিতে হবে যে আপনারা এই পরিবারের সাথে অন্যায় আচরণ করেছেন। জনাব মিত্র রাজি হয়ে গেলেন। তিনি বললেন, আমরা সব কিছু মিটিয়ে দেব, তবে একটা শর্ত আছে। আপনারা এই ব্যাপারে কোথাও কিছু বলবেন না। আইনজীবী বললেন, সেটা আপনাদের লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে, আর ক্ষতিপূরণের পরিমাণও নির্ধারণ করতে হবে। শেষ পর্যন্ত তারা আমাদের 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হল। এই টাকা দিয়ে আমরা নিজেদের একটা বাড়ি কিনতে পারব। সেদিনই আমরা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। আমাদের পুরানো বাড়িতে ফিরে গেলাম, কিন্তু সেখানেও থাকতে ইচ্ছা করছিল না। কারণ এই পুরো ঘটনার পর আমাদের মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গিয়েছিল। 3 সপ্তাহ পর আমরা ক্ষতিপূরণের টাকা পেলাম। রাজীব বলল, এই টাকা দিয়ে আমরা শহরের অন্য এলাকায় একটা বাড়ি কিনব। আমি রাজি হলাম। নতুন বাড়ি খোঁজার সময় আমরা খুবই সাবধান ছিলাম। আমরা এমন একটা এলাকা বেছে নিলাম যেখানে আমাদের পুরানো বন্ধুবান্ধব আছে, যেখানে আমরা সবাইকে চিনি। অভিষেক একটা নতুন চাকরি পেল। এবার সে খুবই সাবধান হয়ে চাকরি বেছেছে। সে প্রথমে কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়েছে। রিয়া তার পুরানো স্কুলে ভর্তি হল। সে খুব খুশি, কারণ সেই নতুন স্কুলে তার কোনো বন্ধু ছিল না। কিন্তু এই পুরো ঘটনার পর আমাদের পরিবারের মধ্যে একটা বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই। সেই নতুন ফ্ল্যাটের চাবি যখন অভিষেক আমার হাতে দিয়েছিল, আমি ভেবেছিলাম এটা আমাদের জীবনে সুখ নিয়ে আসবে। কিন্তু আসলে এটা একটা বড় পরীক্ষা ছিল। আজ যখন আমি পেছনের দিকে তাকাই, মনে হয় এই ঘটনাটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা বুঝতে পেরেছি যে যে কোনো সমস্যার মুখোমুখি হলে আমরা একসাথে থেকে সেটা মোকাবেলা করতে পারি। অভিষেক এখন আর আগের মতো চুপচাপ নেই। সে আমাদের সব কিছু খুলে বলে। আমিও তাকে সব বিষয়ে পরামর্শ দিই। রাজীব বলেছে যে এই অভিজ্ঞতার পর আমাদের সবার মধ্যে একটা পরিপক্কতা এসেছে। আমরা এখন বুঝতে পারি যে সব সময় সব কিছু ভালো নাও লাগতে পারে। রিয়া একদিন আমাকে বলেছিল, মা, সেই বাড়িতে আমার কেন যেন ভয় লাগত। মনে হতো কেউ সব সময় আমাদের দেখছে। শুনে আমার গায়ে কাটা দিয়েছিল। একটা বাচ্চা মেয়েও টের পেয়েছিল যে কিছু একটা ঠিক নেই। এখন আমরা আমাদের নতুন বাড়িতে খুব সুখে আছি। এটা আমাদের নিজেদের বাড়ি। এখানে কেউ আমাদের পর্যবেক্ষণ করে না। আমরা স্বাধীনভাবে আমাদের জীবন কাটাতে পারি। কিছুদিন আগে অভিষেকের অফিসের একজন সহকর্মী আমাদের বাড়িতে এসেছিল। তার নাম প্রিয়াঙ্কা। খুব ভালো মেয়ে। অভিষেক বলেছে যে সে প্রিয়াঙ্কাকে পছন্দ করে। আমি প্রিয়াঙ্কার সাথে কথা বলেছি।
সে খুব সহজ সরল মেয়ে। পরিবারও ভালো। তার বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক, মা একজন ডাক্তার। রাজীব আর আমি ঠিক করেছি যে অভিষেক আর প্রিয়াঙ্কার বিয়ে দেব। প্রিয়াঙ্কার পরিবারও রাজি। আগামী মাসে বাগদান অনুষ্ঠান। রিয়া খুব খুশি যে তার একটা বৌদি আসবে। সে বলেছে, মা, বৌদির সাথে আমি অনেক গল্প করব। আমি হেসে বলেছি, হ্যাঁ বাবা, তোর বৌদি খুব ভালো। আজকে সকালে যখন আমি আমাদের নতুন বাড়ির ছাদে গিয়ে চারপাশ দেখছিলাম, মনে হলো আমাদের জীবনটা কত সুন্দর। সেই দুঃস্বপ্নের মতো দিনগুলো এখন শুধু একটা স্মৃতি। অভিষেক এসে আমার পাশে দাঁড়াল। বলল, মা, সেদিন যখন আমি নতুন ফ্ল্যাটের চাবি দিয়েছিলাম, তুমি কেন ভয় পেয়েছিলে? আমি হেসে বললাম, তোর কথা বলার ধরনটা এমন ছিল যে আমি ভুল বুঝেছিলাম গু। অভিষেক বলল, আমি তো শুধু বলতে চেয়েছিলাম যে এই বাড়িতে তুমি আর বাবা স্বামী স্ত্রী হিসেবে সুখে থাকবে। আমি তো তোমাদের খুশি দেখতে চেয়েছিলাম গু। আমি অভিষেকের কপালে হাত বুলিয়ে দিলাম। বললাম, তুই ঠিকই করেছিলিস বাবা। কিন্তু সেই কোম্পানির লোকেরা আমাদের সাথে যা করেছিল সেটা ঠিক ছিল না গে। অভিষেক বলল, মা, এখন আর সেসব নিয়ে ভাবার দরকার নেই। আমরা এখন সুখে আছি। সন্ধ্যায় রাজীব অফিস থেকে ফিরে এল। সে আজকে খুব খুশি। কারণ অফিসে তার প্রমোশন হয়েছে। আমরা সবাই মিলে উদযাপন করলাম। রিয়া তার নতুন বন্ধুদের নিয়ে বাড়িতে এসেছে। তারা সবাই খুব ভালো। আমি তাদের সবার জন্য খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করেছি। সবাই খুব পছন্দ করেছে। রাতে যখন আমরা সবাই মিলে টিভি দেখছিলাম, রাজীব বলল, জানো, সেই কোম্পানির ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমি বললাম, হ্যাঁ, আমরা এখন একে অপরকে আরও ভালো করে চিনি গিয়ে। অভিষেক বলল, আর আমি এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের সাথে পরামর্শ করি। রিয়া বলল, আমিও এখন যে কোনো সমস্যা হলে সবার সাথে শেয়ার করি। আমি মনে মনে ভাবলাম, জীবনে যা কিছু ঘটে সবই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়া। সেই ভয়াবহ অভিজ্ঞতাও আমাদের পরিবারের জন্য একটা ভাল শিক্ষা ছিল। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। রাস্তায় কিছু গাড়ি যাচ্ছে। কিন্তু সেগুলো আমাদের পর্যবেক্ষণ করছে না। সেগুলো শুধু স্বাভাবিকভাবে যাতায়াত করছে। আমি রাজীবকে বললাম, আজ রাতে কেমন যেন শান্তি লাগছে। রাজীব বলল, হ্যাঁ, নিজের বাড়ির মতো অনুভূতি আর কিছুতে নেই। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা একটা অদ্ভুত ঘটনা। কিন্তু আসলে আজকের যুগে এই ধরনের ঘটনা অনেক ঘটে। অনেক কোম্পানি বিভিন্ন ধরনের গবেষণার নামে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে। আমাদের শিক্ষা হল যে যে কোনো নতুন সুযোগ আসলে সেটা সম্পর্কে ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের সবার সাথে আলোচনা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হল পরিবারের সাথে সৎ থাকতে হবে। কোনো কিছু লুকানো যাবে না। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমি এই গল্প বলে একটা কথা বলতে চাই, যে কোনো পরিস্থিতিতেই পরিবারের সাথে একসাথে থাকুন। কারণ একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। আমাদের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন আমরা আরও সাবধানে জীবনযাপন করি। আর আমাদের পারিবারিক বন্ধনটা আরও শক্তিশালী হয়েছে। প্রিয়াঙ্কার সাথে অভিষেকের বিয়ে হলে আমাদের পরিবারে আরও একজন যুক্ত হবে। আমি নিশ্চিত যে সেও আমাদের এই সুখের পরিবারের একজন সদস্য হয়ে উঠবে। রিয়া বড় হয়ে যাচ্ছে। সেও এখন অনেক পরিপক্ব। এই ঘটনার পর সে বুঝতে পেরেছে যে জীবনে সব সময় সব কিছু সহজ থাকে না। কখনো কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আজকে এই গল্প শেষ করতে করতে আমি ভাবছি যে জীবন সত্যিই অনেক রহস্যময়। কখন কি ঘটে যাবে বলা যায় না। কিন্তু পরিবারের সাথে থাকলে যে কোনো রহস্য বা সমস্যার মোকাবেলা করা যায়। সেদিন অভিষেক যখন বলেছিল, এই বাড়িতে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব, আমি ভেবেছিলাম কোনো ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আসলে সেটা ছিল একটা নতুন শুরুর সংকেত। আমাদের এই অ্যাডভেঞ্চারটা এখন শেষ। কিন্তু জীবন তো চলতেই থাকে। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন চ্যালেঞ্জ আসতে থাকবে। কিন্তু আমরা প্রস্তুত। কারণ আমরা জানি যে একসাথে থাকলে সব কিছু সম্ভব। আল্লাহর রহমত, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার সূচনা। একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবার বাস করত। পরিবারের কর্তা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতেন। তার স্ত্রী ছিলেন একজন সৎ ও পরহেজগার মহিলা, যিনি সংসারের কাজের পাশাপাশি কুরআন তিলাওয়াত করতেন এবং জিকির করতেন। তাদের 3টি সন্তান ছিল, 2টি ছেলে আর একটি মেয়ে। সবচেয়ে বড় ছেলেটি ছিল খুবই মেধাবী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী।
সে প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত করত এবং হাদিস শরীফ পড়ত। মেজ ছেলেটি ছিল বেশ চঞ্চল, কিন্তু তার মন ছিল খুবই পরিষ্কার এবং সে বাবা মায়ের কথা মানত। সবচেয়ে ছোট মেয়েটি ছিল পরিবারের আলো, যার হাসিতে সবার মুখে হাসি ফুটত। এই পরিবারটি যদিও দরিদ্র ছিল, তবুও তারা সুখে শান্তিতে দিন কাটাত। কৃষকটি তার ছোট্ট জমিতে ধান, গম এবং সবজি চাষ করত। ফসল ভালো হলে পরিবারের খরচ চলত, আর কিছু বাঁচলে তা দিয়ে দরিদ্রদের সাহায্য করত। কারণ সে জানত যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা আল্লাহর পথে ব্যয় কর, তিনি তার চেয়ে ভালো প্রতিদান দেন গু। একদিন গ্রামে খবর এল যে আগামী বছর ভয়াবহ খরা হবে। কৃষকেরা চিন্তিত হয়ে পড়ল। অনেকেই তাদের জমি বিক্রি করে শহরে চলে যাওয়ার কথা ভাবতে লাগল। কিন্তু এই ধর্মপ্রাণ কৃষক তার স্ত্রীকে বলল, আল্লাহর উপর ভরসা রাখি। তিনি আমাদের জন্য যা ভালো তাই করবেন। আমরা এখানেই থাকব এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকব। স্ত্রী বলল, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আমরা দোয়া করব এবং সবর করব। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার কঠিনতম সময়। পরের বছর সত্যিই ভয়াবহ খরা নামল। আকাশে মেঘের দেখা নেই। নদীনালা শুকিয়ে গেল। কুয়ার পানি নেমে গেল। ফসল শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেক পরিবার দুর্ভিক্ষের মুখোমুখি হল। কৃষকের পরিবারেও খাদ্যের অভাব দেখা দিল। কিন্তু তারা কখনো হাল ছাড়ল না। প্রতিদিন তারা একসাথে নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কেন আমাদের এই কষ্ট দিচ্ছেন? বাবা ধৈর্য সহকারে বলল, বেটা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তিনি কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, এই কষ্ট আমাদের ধৈর্যের পরীক্ষা। আমরা যদি সবর করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি আমাদের জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন গু। দিন যেতে থাকল। পরিবারের খাবারের পরিমাণ কমতে থাকল। কিন্তু তারা কখনো অভিযোগ করল না। বরং আরও বেশি করে আল্লাহর জিকির করতে থাকল। মা তার সন্তানদের বলত, আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যের সাথে নামাজ ও জিকরের মাধ্যমে সাহায্য চাও। আমরা যত কষ্টেই থাকি না কেন, আল্লাহর ইবাদত ছাড়ব না। একদিন পরিবারের খাবার প্রায় শেষ হয়ে এল। বাড়িতে শুধু এক মুঠো চাল বাকি ছিল। কৃষক তার স্ত্রীকে বলল, এই চাল দিয়ে একটু পায়েস বানাও। আমরা সবাই মিলে ভাগ করে খাব। ঠিক সেই সময় দরজায় কেউ একজন কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল এক অভুক্ত পথিক দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ক্ষুধার ছাপ। সে অনুনয় করে বলল, আমি 3 দিন ধরে খাইনি। আপনাদের কাছে যদি একটু খাবার থাকে কি? কৃষক একটু দ্বিধা না করে বলল, আসুন ভিতরে। আমাদের কাছে যা আছে তা দিয়েই আপনাকে খাওয়াবু। স্ত্রী সেই এক মুঠো চাল দিয়ে পায়েস বানিয়ে মেহমানকে খাওয়াল। পথিক তৃপ্তি সহকারে খেয়ে দোয়া দিল এবং চলে গেল। সেই রাতে পরিবারের সকলে উপোস থাকল, কিন্তু কেউ অভিযোগ করল না। তারা জানত যে মেহমানদারি করা একটি মহান ইবাদত। তৃতীয় অধ্যায়, প্রথম আশার আলো। পরদিন ভোরে কৃষক যখন তার ছোট্ট জমিটি দেখতে গেল, তখন একটি অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার শুকনো জমির এক কোণায় একটি ছোট্ট ঝর্ণা বইতে শুরু করেছে। স্বচ্ছ পানি মাটি ভেদ করে বেরিয়ে আসছে। সে দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানদের ডাকল। সবাই এসে এই অলৌকিক দৃশ্য দেখল। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। কৃষক বলল, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত দেখ। তিনি বলেছেন, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখব। এই পানি দিয়ে তারা প্রথমে অজু করে নামাজ পড়ল। তারপর সবাই মিলে পানি পান করল এবং কিছু ফসলে সেচ দিল। খবরটি গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষেরা এসে দেখল এবং বিস্মিত হল। কেউ কেউ বলল, এটা তো বিস্ময়কর। এত খরার মধ্যে এখানে পানি এল কিভাবে? কৃষক বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। আমরা শুধু তার উপর ভরসা রেখেছি এবং সবর করেছি। গ্রামের ইমাম সাহেব এসে বলল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। দুনিয়া ও আখিরাতে আপনাদের ধৈর্য ও মেহমানদারির প্রতিদান আল্লাহ দিয়েছেন গু। কৃষক বলল, ইমাম সাহেব, এই পানি শুধু আমাদের জন্য নয়। গ্রামের যার যতটুকু প্রয়োজন নিয়ে যাক। আল্লাহ যা দিয়েছেন তা সবার জন্য। চতুর্থ অধ্যায়, ভাগাভাগির বরকত। কৃষকের এই কথায় গ্রামবাসীরা অভিভূত হয়ে গেল। এত কষ্টের মধ্যেও সে অন্যদের কথা ভাবছে। গ্রামের সবাই মিলে একটি ব্যবস্থা করল।
প্রত্যেক পরিবার প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে যেতে পারবে যাতে সবার জন্য যথেষ্ট থাকে। আল্লাহর রহমতে দেখা গেল যত পানি ব্যবহার করা হচ্ছে ততই যেন ঝর্ণা থেকে পানি বের হচ্ছে। পানি কখনো কমছে না। এদিকে কৃষকের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল। গ্রামের মানুষেরা কেউ চাল, কেউ ডাল, কেউ তরকারি নিয়ে আসতে লাগল। তারা বলত, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আমরা আপনার উপকার করতে চাই। কিন্তু কৃষক বলত, এটা আমার কোনো উপকার নয়। এটা আল্লাহর দান। আল্লাহই আপনাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করেছেন? বাবা বলল, বেটা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আমরা যখন অভাবের সময়েও মেহমানদারি করলাম, আল্লাহ আমাদের প্রতিদান দিলেন। মা বলল, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আমরা আল্লাহর শুকরিয়া করি এবং তার দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার করি। পঞ্চম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিছুদিন পর গ্রামে একজন ধনী ব্যবসায়ী এল। সে কৃষকের কাছে এসে বলল, আমি শুনেছি আপনার জমিতে পানির ঝর্ণা আছে। আমি এই জমি কিনতে চাই। আপনি যা বলবেন দাম দেব। কৃষক বলল, এই জমি বিক্রির জন্য নয়। এটা আল্লাহর দান। আর এই পানি শুধু আমার নয়, পুরো গ্রামের জন্য। ব্যবসায়ী বলল, আপনি তো দরিদ্র। এই জমি বিক্রি করে দিন। আমি আপনাকে এত টাকা দেব যে আপনি শহরে গিয়ে আরাম করে থাকতে পারবেন। কৃষক দৃঢ়ভাবে বলল, না, এই জমি বিক্রি করব না। আল্লাহ তাআলা যা আমানত হিসেবে দিয়েছেন তা আমি বিক্রি করতে পারি না। আর টাকা পয়সাই সব কিছু নয়। আমি এখানে সুখে আছি। ব্যবসায়ী রেগে গিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না। আমি যদি জোর করে এই জমি নিয়ে নিই? কৃষক শান্তভাবে বলল, আল্লাহ আছেন। তিনি সব কিছু দেখেন। আপনি যদি অন্যায় করেন তার বিচার তিনিই করবেন। এই কথা শুনে গ্রামের অন্যরা এসে জড়ো হল। তারা কৃষকের পাশে দাঁড়াল। ইমাম সাহেব বলল, এই পানি আল্লাহর দান। কেউ এটার উপর একচেটিয়া অধিকার রাখতে পারে না। কুরআনে বলা আছে, পানি, আগুন আর ঘাসে সবার অধিকার আছে। ব্যবসায়ী অগত্যা চলে গেল। কিন্তু সে হাল ছাড়ল না। সে শহর থেকে কিছু লোকজন নিয়ে এল এবং জমি দখলের চেষ্টা করল। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। একদিন রাতে সেই দুষ্ট লোকেরা জমির ঝর্ণার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা যতই মাটিপাথর দিয়ে বন্ধ করার চেষ্টা করল ততই যেন পানির স্রোত বেড়ে গেল। ভোরে কৃষক যখন জমিতে গেল দেখল পানির স্রোত আগের চেয়েও বেশি। আর সেই দুষ্ট লোকেরা ঝর্ণার পাশেই অজ্ঞান হয়ে পড়ে আছে। কৃষক তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করল এবং পানি খাওয়াল। তারা জ্ঞান ফিরে পেয়ে বলল, আমরা যখন ঝর্ণা বন্ধ করার চেষ্টা করছিলাম তখন হঠাৎ একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। তারপর মনে হলো কেউ যেন আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছু মনে নেই। কৃষক বলল, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তোবা করুন। অন্যায় করবেন না। এই ঘটনার পর ব্যবসায়ী ভয় পেয়ে গেল এবং আর কখনো এদিকে আসেনি। গ্রামবাসীরা বুঝতে পারল যে এই ঝর্ণা শুধু সাধারণ পানির উৎস নয়। এটা আল্লাহর বিশেষ রহমত। তারা এর আরও যত্ন নিতে লাগল এবং প্রতিদিন এখানে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। সপ্তম অধ্যায়, বরকতময় ফসল। আল্লাহর রহমতে খরা একসময় শেষ হল। আকাশে মেঘ দেখা দিল এবং বৃষ্টি শুরু হল। কিন্তু এতদিন ঝর্ণার পানিতে সেচ দেওয়া জমিগুলোর অবস্থা ছিল আলাদা। সেই জমিতে ফসল হল অস্বাভাবিক ভালো। কৃষকের ছোট্ট জমি থেকে এত ফসল হল যে সে বিশ্বাস করতে পারছিল না। ধান, গম, সবজি সবকিছুতেই বাম্পার ফলন। গ্রামের অন্য কৃষকদের জমিতেও যারা ঝর্ণার পানি ব্যবহার করেছিল তাদের ফসল হয়েছে খুব ভালো। কৃষক তার পরিবারকে নিয়ে শুকরিয়ার নামাজ আদায় করল। তারপর বলল, আল্লাহর এই দান আমরা একা ভোগ করব না। গ্রামের গরিব পরিবারগুলোতে ফসল বিতরণ করব। স্ত্রী বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সম্পদে রয়েছে প্রার্থনাকারী ও বঞ্চিতদের অধিকার। তারা ফসলের একটা বড় অংশ গ্রামের গরিব পরিবারগুলোতে বিতরণ করল। কিছু অংশ বিক্রি করে ঋণী মানুষদের ঋণ পরিশোধে সাহায্য করল। বড় ছেলেটি বলল, বাবা, আমরা এত দান করলাম, আমাদের জন্য কি যথেষ্ট থাকবে? বাবা হেসে বলল, বেটা, আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হয় না। তিনি বলেছেন, তোমরা আল্লাহর পথে যা ব্যয় কর তার প্রতিদানে তিনি তোমাদের আরও দেবেন। অষ্টম অধ্যায়, জ্ঞানের সন্ধানে।
ভালো ফসলের বরকতে কৃষকের পরিবারের অবস্থা আগের চেয়ে ভালো হল। এখন তারা নিয়মিত খেতে পারছে এবং কিছু সঞ্চয় হচ্ছে। বড় ছেলেটি তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি দ্বীনি ইলম শিখতে চাই। শহরে একটি মাদ্রাসা আছে যেখানে কুরআন হাদিস শেখানো হয় গে। কৃষক খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো কথা। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তুমি যাও, ইলম শেখো গো। মা বলল, কিন্তু তোমার খরচ কিভাবে হবে? বাবা বলল, আল্লাহ যিনি এত দিয়েছেন তিনি এর ব্যবস্থাও করে দেবেন। আমরা যা পারি সাহায্য করব। বড় ছেলেটি মাদ্রাসায় ভর্তি হল। প্রথম কিছুদিন খরচের জন্য বাবা মা যা দিতে পারত দিত, কিন্তু একটু কষ্ট হচ্ছিল। একদিন মাদ্রাসার উস্তাদ ছেলেটিকে ডেকে বলল, তোমার পড়াশোনা খুব ভালো। আমি তোমাকে এই মাদ্রাসায় শিক্ষক সহায়ক হিসেবে কাজের সুযোগ দিচ্ছি। এতে তোমার খরচ উঠে যাবে এবং কিছু অতিরিক্ত পাবে গি। ছেলেটি খুশি হয়ে সে কাজ নিল। এখন আর তার পরিবারে বোঝা হতে হচ্ছে না, বরং সে নিজেই নিজের খরচ চালাচ্ছে। নবম অধ্যায়, সেবার মাধ্যমে নৈকট্য। মেজ ছেলেটি বাড়িতে থেকে বাবার কাজে সাহায্য করতে লাগল। সে খুব পরিশ্রমী ছিল এবং কৃষিকাজে দক্ষ হয়ে উঠল। তাছাড়া সে গ্রামের বয়স্ক ও অসুস্থ মানুষদের সেবা করত। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ল। তার কোনো সন্তান ছিল না। মেজ ছেলেটি তার সেবায়ত্ন করতে লাগল। প্রতিদিন সকাল সন্ধ্যা তার খোঁজখবর নিত, ওষুধ এনে দিত, খাবার বানিয়ে খাওয়াত। বৃদ্ধ লোকটি অভিভূত হয়ে বলল, বেটা, তুমি আমার সন্তানের চেয়েও ভালো। আল্লাহ তোমার মঙ্গল করুন গো। ছেলেটি বলল, চাচা, রাসূল শাহ বলেছেন, মানুষের সেবা করা আল্লাহর ইবাদত। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি গু। কিছুদিন পর বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠল। সে কৃষকের বাড়িতে এসে বলল, আপনার ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে। আল্লাহ আপনাদের পরিবারকে অনেক বরকত দিন গে। এদিকে ছোট মেয়েটি বড় হচ্ছিল। সে খুব বুদ্ধিমতী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিল। মা তাকে কুরআন পড়া, নামাজ কালাম এবং ঘরোয়া কাজকর্ম শেখাতেন। মেয়েটি বলল, আম্মা, আমি গ্রামের অন্য মেয়েদের কুরআন শেখাতে পারি? মা বলল, অবশ্যই। ইলম শেখানো অনেক বড় নেকির কাজ। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে সেই কাজের সমান সোয়াব পাবে। মেয়েটি গ্রামের ছোট মেয়েদের কুরআন শেখানো শুরু করল। প্রতিদিন মাগরিবের পর বাড়িতে একটা ছোট্ট মক্তব বসত। দশম অধ্যায়, বিপদের সময় একটা। একদিন গ্রামে খবর এল যে পাশের জেলায় বন্যা হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছে। অনেক পরিবার খাবারের জন্য হাহাকার করছে। ইমাম সাহেব জুমার খুতবায় বলল, আমাদের মুসলিম ভাইয়েরা বিপদে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা পরস্পর ভাই, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো গো। কৃষক সবার আগে এগিয়ে এল। সে বলল, আমার যা আছে তা দিয়ে যতটুকু পারি সাহায্য করব। আল্লাহ আমাদের বিপদের সময় সাহায্য করেছিলেন, এখন আমাদের পালা অন্যদের সাহায্য করার গু। গ্রামের সবাই মিলে একটা ত্রাণ তহবিল গঠন করল। কৃষক তার সঞ্চিত টাকার একটা বড় অংশ দিয়ে দিল। তার স্ত্রী তার সোনার গহনা বিক্রি করে দিয়ে দিল। বড় ছেলেটি মাদ্রাসা থেকে ছুটিতে এসে শুনল এই খবর। সে তার সঞ্চিত সব টাকা দিয়ে দিল। মেজ ছেলে বলল, আমি নিজে গিয়ে ত্রাণ বিতরণে সাহায্য করব। ছোট মেয়ে তার পুতুল ও খেলনা বিক্রি করে টাকা দিয়ে দিল। গ্রামবাসীরা দেখল এই পরিবারের ত্যাগের মনোভাব। তারাও অনুপ্রাণিত হয়ে যার যা সাধ্য দিয়ে দিল। প্রচুর ত্রাণ সামগ্রী সংগ্রহ হল। কয়েকজন যুবক নিয়ে মেজ ছেলেটি বন্যাক্রান্ত এলাকায় গেল। সেখানে গিয়ে তারা দেখল সত্যিই ভয়াবহ অবস্থা। অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তারা খাবার, কাপড়, ওষুধ বিতরণ করল। আক্রান্ত মানুষদের সাথে কথা বলল, তাদের সাহস দিল। একটি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করব? মেজ ছেলেটি বলল, নানি, হতাশ হবেন না। আল্লাহ আছেন। তিনি বিপদের পর সুখ দেন। আপনি ধৈর্য রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন গু। একাদশ অধ্যায়, শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ সেবা। বন্যার পর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে এল। এই সময় বড় ছেলেটি মাদ্রাসা থেকে ভালো ফলাফল নিয়ে পাস করল। উস্তাদরা তার প্রশংসা করল এবং বলল যে সে একজন ভালো আলেম হওয়ার যোগ্যতা রাখে। সে বাড়িতে এসে বাবা-মাকে বলল, আমি গ্রামে একটা মাদ্রাসা খুলতে চাই। আমাদের গ্রামের ছেলেমেয়েরা যাতে দূরে না গিয়েই দ্বীনি শিক্ষা নিতে পারে গি। বাবা বলল, এ তো অনেক ভালো পরিকল্পনা।
কিন্তু মাদ্রাসা চালানোর জন্য তো অনেক টাকা লাগবে গে। ছেলেটি বলল, আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যাবে। আমি প্রথমে ছোট করে শুরু করব। আমাদের বাড়ির একটা অংশে কয়েকজন ছাত্র নিয়ে গি। এই কথা শুনে গ্রামের মানুষেরা খুশি হল। অনেকেই তাদের ছেলে মেয়েদের পাঠানোর জন্য আগ্রহ প্রকাশ করল। প্রথমে 5 জন ছাত্র নিয়ে শুরু হল ছোট্ট মাদ্রাসা। বড় ছেলেটি কুরআন, হাদিস, আরবি ভাষা এবং মৌলিক ইসলামিক শিক্ষা দিতে লাগল। ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নিত না। বলত, ইলম আল্লাহর দান। এর বিনিময়ে টাকা নেওয়া ঠিক নয় গে। তার খরচ চলত কৃষিকাজের আয় থেকে। বাবা মা খুশি মনে সাহায্য করত। ধীরে ধীরে ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। অভিভাবকরা স্বেচ্ছায় চালডাল নিয়ে আসতেন। কেউ কেউ মাদ্রাসার জন্য জায়গা বাড়ানোর খরচে সাহায্য করল। 2 বছরের মধ্যে মাদ্রাসাটি এলাকার একটি পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হল। শুধু কুরআন হাদিস নয়, এখানে সাধারণ শিক্ষাও দেওয়া হতো। ছেলেমেয়েরা দ্বীনি ইলমের পাশাপাশি গণিত, বাংলা, ইংরেজিও শিখত। দ্বাদশ অধ্যায়, পারিবারিক বন্ধনের মাহাত্ম্য। এদিকে মেজ ছেলেটি বিয়ের বয়স হয়েছে। বাবা মা একটি ভালো পরিবারে তার বিয়ের প্রস্তাব পাঠাল। মেয়ের পরিবারও ধর্মপ্রাণ এবং তারা এই পরিবারের সুনাম শুনেছিল। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কোনো অপচয় না করে, ইসলামিক নিয়ম মেনে। বরের পরিবার বলল, আমরা বিয়েতে অতিরিক্ত খরচ করব না। এই টাকা দিয়ে বরং গরিবদের সাহায্য করব। নতুন বধূটি খুবই ভালো মেয়ে ছিল। সে শাশুড়িকে মাতৃজ্ঞানে সেবা করত এবং সংসারের সব কাজে সাহায্য করত। সে কুরআন তিলাওয়াত করত এবং নিয়মিত নামাজ পড়ত। কিছুদিন পর সে গর্ভবতী হল। পরিবারের সবাই খুশি হল। কৃষক বলল, আল্লাহ আমাদের পরিবারে নতুন সদস্য দিচ্ছেন। আমরা এর শুকরিয়া আদায় করি। একদিন রাতে প্রসবের সময় এল। কিন্তু জটিলতা দেখা দিল। গ্রামের ধাত্রী বলল, হাসপাতালে নিয়ে যেতে হবে। তাৎক্ষণিক চিকিৎসা দরকার। কিন্তু সেই রাতে ভয়াবহ ঝড় চলছিল। রাস্তা বন্ধ। হাসপাতালে যাওয়া সম্ভব নয়। পরিবারের সবাই চিন্তিত হয়ে গেল। তারা একসাথে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। কৃষক বলল, আল্লাহ, তুমি আমাদের সব সময় সাহায্য করেছ। এই সংকটেও আমাদের সাহায্য করগু। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল একজন মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে। তিনি বলল, আমি কাছের শহর থেকে আসছিলাম। ঝড়ের কারণে এখানে আশ্রয় নিতে এসেছি। আমি একজন গাইনি ডাক্তার। কোনো সাহায্য দরকার? পরিবারের লোকেরা অবাক হয়ে গেল। এ তো আল্লাহরই সাহায্য। ডাক্তার সাহেবা রোগীকে দেখল এবং সফল অপারেশনের মাধ্যমে একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দিলেন। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। পরিবারের সবাই কৃতজ্ঞতায় আল্লাহর শুকরিয়া আদায় করল। ডাক্তার সাহেবা বলল, আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে। আমি যেন ঠিক সময়মতো এসে পৌঁছেছি। কৃষক বলল, এ শুধু কাকতালীয় নয়, এ আল্লাহর বিশেষ রহমত। ত্রয়োদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। ছোট নাতি বড় হতে লাগল। সে খুবই বুদ্ধিমান এবং প্রাণবন্ত ছিল। দাদার কোলে বসে কুরআনের আয়াত শুনত এবং নকল করার চেষ্টা করত। একদিন সে দাদাকে জিজ্ঞাসা করল, দাদু, আপনি সব সময় আল্লাহর কথা বলেন কেন? দাদা বলল, বাবা, আল্লাহই আমাদের সব কিছু দিয়েছেন। আমাদের জীবন, স্বাস্থ্য, খাবার, ঘরবাড়ি সব তার দান। আমাদের উচিত তার শুকরিয়া করা এবং তার কথা মনে রাখা। নাতি বলল, আমিও তাহলে আল্লাহর কথা মনে রাখব। দাদা তাকে কোলে নিয়ে বলল, হ্যাঁ বাবা। আর তুমি যখন বড় হবে তখন অন্য মানুষদের সাহায্য করবে, আল্লাহর পথে কাজ করবে। এদিকে ছোট মেয়েটিও বিয়ের বয়স হয়েছে। তার জন্য একটি ভালো পাত্র পাওয়া গেল। ছেলেটি মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং একটি ইসলামী ব্যাংকে চাকরি করে। মেয়ের বিয়েও খুব সাদাসিধেভাবে হল। বরপক্ষ কোনো যৌতুক চায়নি। বলেছিল, আমরা মেয়ে চাই, টাকা পয়সা নয়। বিয়ের পর মেয়েটি তার স্বামীর সাথে শহরে চলে গেল। কিন্তু নিয়মিত বাবা মায়ের সাথে যোগাযোগ রাখত এবং মাঝে মাঝে বাড়িতে আসত। সে তার নতুন এলাকাতেও ইসলামিক শিক্ষা বিস্তারের কাজ শুরু করল। মহিলাদের কুরআন শেখানো এবং ইসলামিক আদর্শের পথে চলতে উৎসাহিত করত। চতুর্দশ অধ্যায়, সমাজের প্রতি দায়বদ্ধতা। বছরের পর বছর কেটে গেল। কৃষক এখন বৃদ্ধ হয়েছে। তার চুল পেকে গেছে, শরীর দুর্বল হয়েছে। কিন্তু তার ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়েছে। গ্রামে এখন অনেক উন্নতি হয়েছে।
সেই ঝর্ণার কারণে গ্রামটি এলাকায় পরিচিত হয়ে গেছে। অনেক মানুষ দূর থেকে এসে এই বরকতময় পানি নিয়ে যায়। কৃষকের বড় ছেলে এখন একজন পরিচিত আলেম। তার মাদ্রাসা থেকে অনেক ভালো ছাত্র বের হয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গায় ইসলামের সেবা করছে। মেজ ছেলে এখন একজন সফল কৃষক। সে নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করে এবং অন্য কৃষকদের শেখায়। তার 3টি সন্তান হয়েছে, 2টি ছেলে আর একটি মেয়ে। একদিন গ্রামে খবর এল যে সরকার এই এলাকায় একটি বড় কারখানা করবে। এতে গ্রামের মানুষের কাজের সুযোগ হবে এবং এলাকার উন্নতি হবে। কিন্তু সমস্যা হল, এই কারখানা হলে পরিবেশের ক্ষতি হবে। ঝর্ণার পানি দূষিত হতে পারে। গ্রামবাসীরা দ্বিধায় পড়ে গেল। একদিকে চাকরি ও অর্থনৈতিক উন্নতি, অন্যদিকে পরিবেশ রক্ষা। কৃষক একটি গ্রাম্য সভা ডাকল। সে বলল, আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন তা রক্ষা করা আমাদের দায়িত্ব। টাকার জন্য আমরা আল্লাহর দান নষ্ট করতে পারি না গি। কিন্তু অনেকেই বলল, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। চাকরি পেলে তাদের জীবন ভালো হবে। বড় ছেলেটি বলল, আবা, ইসলামে পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এমন উন্নতি চাই না যাতে আল্লাহর সৃষ্টির ক্ষতি হয়। দীর্ঘ আলোচনার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে তারা কারখানার বিরোধিতা করবে। তবে সরকারের কাছে অনুরোধ করবে অন্য কোনো পরিবেশবান্ধব প্রকল্পের জন্য। ৫ম অধ্যায়, জীবনের সন্ধালগ্নে। আরও কয়েক বছর কেটে গেল। কৃষক এখন অনেক বৃদ্ধ। হাঁটতে কষ্ট হয়। কিন্তু তার মন এখনও তরুণের মতো প্রাণবন্ত। সে প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে এবং কুরআন তিলাওয়াত করে। তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তারা দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞ। তারা বলে, আল্লাহ আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন। আমাদের সন্তানরা ভালো পথে আছে। আর কি চাই? একদিন রাতে কৃষক স্বপ্ন দেখল। তিনি দেখল একটি সুন্দর বাগান, যেখানে স্বচ্ছ পানির ঝর্ণা বইছে। সেখানে একটি কণ্ঠস্বর বলল, তুমি দুনিয়ায় আমার উপর ভরসা রেখেছ এবং আমার সৃষ্টির সেবা করেছ। আখিরাতে তোমার জন্য এর চেয়েও ভালো পুরস্কার অপেক্ষা করছে গি। ঘুম থেকে উঠে কৃষক খুব খুশি হল। সে তার স্ত্রীকে স্বপ্নের কথা বলল। স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, এ তো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পরদিন সকালে কৃষক তার সব ছেলে মেয়েকে ডেকে বলল, আমার জীবনের সন্ধ্যা এসে গেছে। আমি তোমাদের কিছু উপদেশ দিতে চাই। সবাই বাবার চারপাশে বসল। কৃষক বলল, প্রথমত, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে। দুনিয়ার কোনো বিপদাপদে হতাশ হবে না। আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন। দ্বিতীয়ত, সৎ পথে চলবে। মিথ্যা, অন্যায়, দুর্নীতির পথে কখনো যাবে না। ইসলামের আদর্শ অনুসরণ করবে। তৃতীয়ত, গরিব অসহায়দের সাহায্য করবে। আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা দিয়ে অন্যদের উপকার করবে। চতুর্থত, ইলম অর্জন করবে এবং অন্যদের শেখাবে। ইলমের মাধ্যমেই সমাজের কল্যাণ হয়। পঞ্চমত, পরস্পরের মধ্যে ঐক্য রাখবে। ভাইবোনে মিলেমিশে থাকবে। পারিবারিক বন্ধন অটুট রাখবে গি। সবাই কাঁদতে কাঁদতে বাবার কথা শুনল এবং প্রতিজ্ঞা করল যে তারা এই উপদেশগুলো মেনে চলবে। ষোড়শ অধ্যায়, অনন্ত যাত্রার সূচনা। কিছুদিন পর একদিন ভোরে কৃষক অসুস্থ হয়ে পড়ল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ডাক্তার এসে দেখল এবং বলল যে তার অবস্থা খুবই গুরুতর। কৃষক বুঝতে পারল তার শেষ সময় এসে গেছে। সে শান্ত মনে বলল, আল্লাহর ইচ্ছা, আমি তৈরি। সে সবার সাথে বিদায় নিল। স্ত্রীকে বলল, তুমি ধৈর্য রাখবে। আল্লাহর উপর ভরসা রাখবে। আমরা আখিরাতে আবার মিলিত হব ইনশাল্লাহ। ছেলে মেয়েদের বল,